আল্লাহর রহমতে সৌদি আরবে আইসা তো মনে করেন অনেক কিছু ভাই করছি, অনেক কিছু আল্লাহ করাইছে। আমি এখন যে বাড়িতে আছি এই বাড়িটা আমার 4 তলা, তারপরে আপনার আরেকটা জমিন আছে সেটার মধ্যে আমার একটা 4 তলা বাড়ি আছে। আর জমি তো মোটামুটি যথেষ্ট পরিমাণ কিনছি। আজকের রহমতে মনে করেন যেমন আমার একটা ফলা সৌদি আরবে থাকে, একটা ফলা আমার ইটালিতে থাকে। তো মনে করেন এগুলা তো জানে, সৌদি আরবে জানে, কামাই করছি সব কিছু। প্রবাসীদের যে মনে করেন যে মনের যে চাহিদা, অনেক কিছু অভাব থাকে, এদের অভাব কখনো পূর্ণ হয় না। অভাব পূর্ণ হয় না কেন? আজকে যদি মনে করেন ঈদের টাইমে আমরা বাংলাদেশে থাকি, তাইলে আমাদের বউ পোলাবেন গিরে নিয়ে বিভিন্ন জায়গায় একটা ঘুরার শখ থাকে। আর এই দেশের মধ্যে একটা ঈদের দিন দেখেন, হয়তো মনে করেন যে আপনার ভরপুর খাবার আইনা খাইতে পারবেন, কিন্তু মনে আমরা ঈদের নামাজ পড়ে আসার পরে মনে করেন পাক শাকলে ব্যস্ত, কিন্তু মনের ভিতরে যে একটা শান্তি, এই শান্তি জিনিসটা প্রবাসীদের ভিতরে নেই। আমার নাম সুরজ আলম, আমার বাংলাদেশ, আমার বাড়ি ঢাকা সিটি, কেরানীগঞ্জ থানা। সৌদি আরব আছি আমি বিগত আজকে 26 বছর। 98 এই জুন মাসের 27 তারিখে আমি সৌদি আরব ঢুকছি। এর ভিতরে আরব গালফের মধ্যে 10-11টা দেশে আমি গেছি। এর ভিতরেই মানে এখান থেকে আমার যে কোম্পানি, আমার পয়লা কোম্পানি ছিল জিদ্দা। তো জিদ্দা আমার কোম্পানি আমাকে বাহারাইন পাঠাইছে, দুবাই পাঠাইছে, কাতার পাঠাইছে, লেবানন পাঠাইছে, ওমান পাঠাইছে, তো বিভিন্ন দেশে। কারণ আমরা একটা টেকনিক্যাল কাজের মেকানিক্যাল, আমরা ওই কাজের জন্য পাঠাইছে। কারণ দুনিয়ার ভিতরে এমন কোনো গাড়ি নাই যে আমি না জানি চালানো, ড্রাইভিং সম্বন্ধে আর কি। কারণ আমি কাজ জানি, অনেক কাজই জানি, যেমন ফোরক্লিপের অপারেটর, আপনি জিসিবির কাজ জানি, বড় ক্রেন চালাইতে পারি, আর গাড়ি তো আনলিমিটেড। এরপরে মনে করেন ওয়ার্লিংয়ের গ্রিল মিস্ত্রি। কোম্পানির নাম অতি প্রথম যে সময় সৌদি আরব পাইছি, তখন আপনার আমার কোম্পানির নাম ছিল জাজিরা স্টিল কোম্পানি। বর্তমানে আমার কোম্পানির নাম হয়েছে গিয়া ইসুম। আমি অতি প্রথম আমার সৌদি আরবে বিষয় হচ্ছে আলকাসিমের, মানে জেদ্দাতে আমার বড় ভাই ছিল, আমার মারপেটের আপন বড় ভাই। তো এই জেদ্দাতে আমার বড় ভাই ছিল, আলকাসিমের থেকে আমার বাইরে আমার যে বিষাদি ছিল, হের মারফত থেকে আইসি। আসার পরে আপনার এই জাজিরা স্টিল কোম্পানিতে কাফালা হয়েছিল। জাজিরা স্টিল কাফালা হয়েছিলাম। তো কাফালা হওয়ার পরে মোটামুটি আপনার ভালোই ছিলাম। বাংলাদেশ থেকে এই জায়গার মধ্যে শুধু 20,000 টাকা, 2,000 আর 1 টাকা কোনো লাগে নাই। আর বাংলাদেশে মনে করেন আপনার 33,000 টাকা খরচ হয়েছিল বাংলাদেশে। টিকিট আর লোকের টুকটাক সামান্য মেডিকেল খরচ ছিল, বাস এ পর্যন্ত। জাজিরা স্টিলে আসার পরে মনে করেন এই কোম্পানির মধ্যে তখন হালকা পাতলা আমি একটু ড্রাইভিং সম্বন্ধে অভিজ্ঞতা আসলো দেশে থাকতে। তো জাজিরা স্টিলের মধ্যে যখন আইলাম, তখন আমার বড় ভাই আবার এই জাজিরা স্টিলের মধ্যে ছিল। তো আসার পরে আমাকে বললো যে আপনি তো ড্রাইভিং দেশের থেকে হালকা পাতলা কিছু জানেন, তো এই জায়গার মধ্যে ফোরক্লিপের দিলে কোনো কিছু পারবেন কি না? আমি কি দেখো ফোরক্লিপের সম্বন্ধে তো কোনো সমস্যা নাই, তবে একটা দিন আমার একটু তালিম দিতে হইব, যেহেতু 1-2 ঘন্টা আমরা তালিম দিতে হইব, কারণ যেহেতু একটা গাড়ি লোড করা হইব, আনলোড করা হইব, তো একটু আমাকে তালিম দিতে হবে। তো পরে আমার ভাই আমার একটু তালিম হালকা পাতলা দিল। আপনার যে ফোরম্যান আমার ইন্টারভিউটা নিছে, আমার ভাই আবার একটু বলে দিচ্ছে, হ্যাঁ, যেহেতু আমার ভাই কোম্পানির পুরান লোক ছিল, যে বলে দিচ্ছে যে এটা আমার ভাই, যদি একটু নর্মালও হয় তুই অ্যাডজাস্ট করে নিবি। তো এইখান থেকেই আপনার মনে করেন সফলতা। কিন্তু আমার ডিউটিটা ছিল রাত্রে। এই রাত্রের বেলায় আমি মনে করেন যে আমার স্টোরের সাথে এই ওয়ার্কশপ ছিল, আপনার হাদিতের ওয়ার্কশপ ছিল, লোহালক্করের ওয়ার্কশপ ছিল। তখন আমি এই ওয়ার্কশপে গিয়া আপনার অন্য মানুষের রাত্রে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইতো ফ্রি টাইম পাইলে। আমি কি করতাম, ওই যেই গাড়ির ওয়ার্কশপের যে একটা ফোরম্যান ছিল, এই ফোরম্যানটার লগে আমার লগে মোটামুটি একটু সম্পর্ক ভালো ছিল, পাকিস্তানি। আর এই টাইমে আমার বয়স ছিল অল্প, হ্যাঁ, আমার মোটামুটি নিজের ছেলেকে মতন আদর করতো। তখন হ্যার মারফতে হ্যাঁ আমার সমস্ত মনে করেন 7টা বছর লাগাতার, কিন্তু আমার যেই জব করতেছে আমার কিন্তু জব এইটাই। আমি 7টা বছর আমি শুধু মনে করেন আপনার এই হার সাথে হেন কাজ শিখছি। তারপরে মনে করেন যে আল্লাহ রহমতে আমি জিদ্দার শহর কোম্পানিতে চাকরি করার পরও আমি 18 বছর একটানা মনে করেন আমার স্ক্র্যাপের ব্যবসা ছিল, আমার দোকান ছিল আর কি জেদ্দাতে। আমি কোম্পানির কাজও করছি, ব্যবসা বাণিজ্য আমি চালাইছি। যেমন মনে করেন যে এক সৌদি ধরছি, তো সৌদির নামে 4টা মাল আনেছি দেশের থেকে, ও মাল নিজস্ব লোক আনছি। সারাদিন হেরা থাকতো, আমি 6টার পরে আমি যাইতাম দোকানে। মেন খবরটা হয়েছে কি মিয়া ভাই বলেন, আমাদের বাংলাদেশের লোক মনে করেন হেরা সৌদির সম্বন্ধে কিছু জানে না। যাদের সৌদিতে মনে করেন একটা আত্মীয় স্বজন আছে, একটা জানাশোনা লোক আছে, একটা বাইরের থেকে ভিসা কিনতে হইলো, এই লোকটারে জিগায় যে ভাই আমি এই বিষয়টা নিতেছি, বিষয়টা কি কোনো মহাচ্ছা না কোনো সাপ্লায়ার না কোনো কিছু, আমি এই বিষয়টা নিতেছি। তখন মনে করেন না জিজ্ঞেস করেই মনে করেন যেমন সাপ্লায়ার বিষয়ের মধ্যে আয়ে পড়ে। তা আয়ে পড়ার পরে বিশ্ববাজারের মধ্যে মনে করেন আমাদের দেশগুলো আজকে মনে করেন দেশের লোকগুলা সব দিক দিয়ে মনে করেন আমরা মার খাইতেছি। না আছে আমাদের কোনো একটা এমবিসি শক্ত, না আছে আমাদের কোনো কিচ্ছু। আজকে মনে করেন যে 17 বছর এই যে হাসিনা ক্ষমতা থেকে গেল, আমাদের প্রবাসীদের জন্য মনে করেন যে আমাদের সরকার কি একটা করছে, কিছুই করেনি। একটা এমবিসি যদি টাইট করতো, যেমন আজকে আপনি এটা দেখেন
আজকে ইন্ডিয়ান এমবিসি, যেমন ফিলিপাইনি এমবিসি, এই দুইটা এমবিসি ইন্ডিয়ান এমবিসি তো মনে করেন আজকে হাজার হাজার লোক ইন্ডিয়ান লোক কাজ করতেছে। কোনো একটা সমস্যা হলে এমবিসির মধ্যে গেলে মানে লগে লগে কোনো একটা অ্যাকশন হয়ে যায়। আর আমাদের দেশের মধ্যে দেখেন আজকে মনে করেন আমাদের দেশের মধ্যে একটা লোক যদি আমাদের বাংলাদেশ এমবিসির মধ্যে গেলে মনে করেন আমাদের সাথে কত ধরনের একটা মানে এরা খারাপ ধরনের অবস্থা করে। তো আমরা প্রবাসী থাইকে মনে করেন এত মাথার গাম পায়ে ফালাইয়া মনে করেন আমরা এত পরিশ্রম করে আমরা রেমিডেন্স বাংলাদেশে দেই আমাদের কার জন্য, আমাদের দেশের জন্য। আর আমাদের দেশের সরকার মন্ত্রী মিনিস্টাররা আমাদের টাকা দিয়ে হারা চলে। তোরছ মনে করেন আমাদেরকে দেশে গেলে আমাদের কি একটা এয়ারপোর্টের মধ্যে কি একটা হরানি কিছু না। আজকে মনে করেন আমরা প্রবাসীরা যদি এদেশে একটা পাসপোর্ট বানাইতে যাই তো মনে করেন যারা বাংলাদেশে থাকে হেরা একটা পাসপোর্ট রিনিউ করতে গেলে মনে করেন 1 মাসে পাওয়া যায়। আমাদের একটা প্রবাসীটা আমাদের ইমার্জেন্সি না দিয়ে আমাদের 4 মাস পরে পাসপোর্ট দেয়। আমরা গভর্নমেন্টের কাছে কী সহযোগিতা পাইছি? কোনো কিছুই না। তা আমি বাংলাদেশ সরকারের কাছে এখন যাই আছে বাংলাদেশ সরকারের কাছে অনেক রিকোয়েস্ট করে বলতাছি যে বাংলাদেশ সরকার জন্য প্রবাসীদের জন্য একটু লক্ষ্য রাখে। কারণ প্রবাসীরা মাথার গাম পায়ে ফালাইয়া পরিশ্রম করে, জানেনই তো আরব গালফের ভিতরে কী গরম। এই রোদের মধ্যে মনে করেন যে মানুষের বেলচা মাইরা পাথর উঠাইয়া এই পয়সা বাংলাদেশের রেমিডেন্স পাঠায়। কিন্তু এইটাই আপনার কাছে অনুরোধ যে প্রবাসীদের জন্য যেন আমাদের সরকার জন্য কোনো কিছু করে। আজকে মনে করেন যেমন এয়ারপোর্টে গেলে আজকে মনে করেন আমাদের ঠিক মতন লাকিস পাই না, আমাদের মাল সাবান পাই না। তো মনে করেন এটা তো একটা দুঃখজনক ব্যাপার। অনেক লোক আছে 5 বছর পরে বাড়িতে যেতেছে, এয়ারপোর্টে যাওয়ার মানে মালপত্র না পাইলে এর মনে কত কষ্ট লাগবো ভাই, কত কষ্টটা লাগবো। তো এই জন্যই আমরা প্রবাসী আছি। আজকে 26 বছর আমি নাও থাকতে পারতাম, দেশে যাইতে পারতাম, কিন্তু কেন যাই না। আজকে মাসটা গেলে মনে করেন আপনার 45 রিয়াল 47 রিয়াল বেতন পাই, বাংলাদেশের প্রায় 1.5 লাখ টাকার উপরে। তো আমরা কেন রয়েছি আমাকে বয়স মোটামুটি 50 বছরের কাছাকাছি আয় পড়ছে। আমরা কেন রয়েছি যে আরও 1 বছর থাইকে আনি 2 বছর থাইকে আনি আমাদের দেশটা নিয়ে একটু সচ্ছল করতে পারি। আগে দরকার হইলে মাসে আমরা 1 লাখ পাঠাইতাম, এখন দরকার হইলে আমরা মাসে 1.5 লাখ পাঠাবো, সমস্যা নাই। তারপরও বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ প্রবাসীদের জন্য কোনো কিছু একটা করে। যেমন আজকে মনে করেন সৌদি আরবের একটা কোম্পানি যদি কোনো ট্রাভেলেন্সে পাঠায় বিষয়গুলা, তো ট্রাভেলেন্সের মধ্যে মনে করেন যে হারা কিন্তু এই বড় ধরনের কিন্তু হারা একটা ডিমান্ড করে না। হারা ডিমান্ড করে কোনটা, এই যে আমি তোকে 100 ভিসা আমি দিলাম, তোকে 100 ভিসা দিলাম, আমাকে তুই 50 লক্ষ টাকা আমারে দিবি। এটা মনে করেন যে ভালো কোম্পানি হইলে নেয় না। আর যদি মনে করেন দেখা গেছে কোম্পানির কোনো মুদিররা যদি ডাইনে বা যদি কিছু হালকা পাতলা করে তাইলে মনে করেন হয়তো মুদিররা কিছু খায়। কিন্তু কোম্পানি কিন্তু বিষয়গুলো করে যে দিচ্ছে, কোম্পানি কিন্তু ফ্রি, একবারে ফ্রি, একটা টাকা কিন্তু কোম্পানি করে দিয়ে আসতে বলে নেই। কিন্তু এই পুরো পোশাকগুলো মনে করেন আপনার ট্রাভেলেন্সের লোকেরা খাইছে। যেমন আপনার নর্মাল লেবার ভিসা, ড্রাইভিং ভিসা আর টেকনিক্যাল ভিসা, কিন্তু প্রসেসিংটা তো মনে করেন ট্রাভেলেন্সই করতে হইব। প্রসেসিং তো ট্রাভেলেন্স ছাড়া তো আপনি আলাদা কোনো প্রসেসিং করতে পারবেন না। তো প্রসেসিংটা যেহেতু ট্রাভেলেন্সতেই করতে হবে, তাইলে মনে করেন যে সেই ট্রাভেলেন্সের ভিতরে তো মনে করেন যে হাউস ড্রাইভার তো মনে করেন আপনার ফ্রি বিষয়গুলো, মানে একবারে বিনা পয়সায়। এই বিষয়গুলো মনে করেন 3 লাখ 4 লাখ টাকা ব্যস্ত আছে। এটা আমি আর আপনার সাধারণ পাবলিক আমরা কিছু করতে পারব না। এটা একটাই রাস্তা আছে, যদি সরকার যদি মনে করেন বাংলাদেশ যত ট্রাভেলেন্স আছে সম্পূর্ণ লাইসেন্স আগে বাতিল করে সরকারি যদি 100-200 সরকার ট্রাভেলেন্স বসায়, তাইলে মনে করেন যে কোনো কিছু করার যদি হয় তাইলে পারবো। ভাই আমার নিজের কাছের থেকে আমি বলি, বর্তমানে 1-2 বছর সৌদি আরবে কোনো লোক আসার কোনো প্রয়োজন নাই। এই জন্য যদি কারো বড় ভাই বেড়াদার থাকে, কারো মনে করেন আত্মীয় স্বজন থাকে, যদি আপনি আসার পরে ভাই বেড়াদার বা আত্মীয় স্বজন যদি আপনার সাপোর্ট করে তাইলে আপনি আসেন। আর নাইলে মনে করেন ওই যে 500-600 রিয়াল বেতনে আসার পরে মনে করেন কোনো প্রয়োজন নেই। 4 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসার পরে কোনো প্রয়োজন নেই। দরকার হলে মনে করেন 2 লাখ টাকা খরচ করে আপনার দরকার হলে একটা অটো রিক্সা চালাই দেশে চালান, এরপরে মাসে 40,000 টাকা রাখতে পারবেন। সৌদি আরব আসার পরে এই যে আপনি আমার পাশে বসে রয়েছে দেখেন, এই লোকটা 600 টাকা বেতন আইছে 4 লক্ষ টাকা দিয়া। এই লোকটা মনে করেন যে ভালো একটা শিক্ষিত ফলা, কোন বেড়াই করবো 4 লক্ষ টাকা দিয়ে এই বেড়াই দেশে আসার জন্য।